সাইলেন্ট করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবস্থাপনা বিভাগ লক্ষ্মীপুর সরকারি কলেজের আজকের অনলাইনে ক্লাসে সকল প্রিয় শিক্ষার্থীবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বরাবরই মহান রব্বুল আলামিনের কাছে আমরা যারা সুস্থ আছি, আমরা মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরগুজার করছি, সেজন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। আর যে সমস্ত মানুষ বা যে সমস্ত শিক্ষার্থীরা একটু শারীরিকভাবে অসুস্থ আছে, আমরা তাদের জন্য দোয়া করি, তারা দ্রুত সুস্থতা অর্জন করবে। তো আজকে মূলত ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাস নিচ্ছি আমি, আরিফুর রহমান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একটু খেয়াল করি আমরা আজকে কিসের ক্লাস নিব, কয়েকটা বিষয়ের উপর আমরা আলোচনা করব। আমাদের আজকে ক্লাসের বিষয় হচ্ছে ব্যবসায়ের আইনগত পরিবেশ। ব্যবসায়ের আইনগত পরিবেশ, লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের আমরা আলোচনা করব প্রস্তাব এবং স্বীকৃতি। আমাদের দ্বিতীয় অধ্যায়ের আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রস্তাব এবং স্বীকৃতি, অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, প্রস্তাব এবং স্বীকৃতি বিষয়টা নিয়ে আজকের বিষয়টা আমাদের অনেকটা আইনের হলেও কিছুটা মজার আছে, যেগুলোর সাথে আমরা ব্যবসা বাণিজ্য বা বাস্তব জগতে আমরা অনেক সময় লেনদেন, বিভিন্ন ধরনের চুক্তি আমাদের হয়ে থাকে। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো শুরুতে আমরা আসলে বলি প্রস্তাব বিষয়টা কি। আসলে প্রস্তাব বিষয়টার কথা যদি আমরা চিন্তা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে বোঝা যাচ্ছে যে যিনি কোনো কিছু আরেক পক্ষকে কিছু বলতে চান, কারণ একা একা তো আর কোনো কিছু কারোর সাথে শেয়ার করা হয় না, একা একা কোনো কিছু শেয়ার করা হয় না। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারি কয়েকটা ইন্ডিকেটর আমরা চিন্তা করি, যিনি প্রস্তাব দিতে গেলে আমাদের এখানে দুইটা পক্ষ লাগবে, একটা হলো প্রস্তাবকারী আর একটা হলো প্রস্তাব গ্রহীতা। তারপরে আবার যিনি প্রস্তাব দিবেন তাকে বলে প্রস্তাবক, আবার যিনি প্রস্তাবটা গ্রহণ করবেন তাকে বলা হয় প্রস্তাব গ্রহীতা। আবার প্রস্তাবটা আইনসঙ্গত হতে হবে, উনি কোনো ইচ্ছা বা অভিপ্রায় বা কোনো কিছু থেকে বিরত থাকার জন্য অন্য পক্ষকে বা প্রস্তাব গ্রহীতাকে উনি কী করে তার অভিপ্রায় বা ইচ্ছা বা তার কোনো বিষয় কী করে প্রস্তাব অভিপ্রায় প্রকাশ করে। আর যদি প্রস্তাবটা গৃহীত হয় তাহলেই বোঝা যাবে যে এই প্রস্তাবের কি হয়েছে, প্রতিশ্রুতি হয়েছে। অর্থাৎ যিনি প্রস্তাব গ্রহণ করলেন, প্রস্তাব গ্রহীতা তার প্রস্তাবটা কী করছে, গ্রহণ করছে, তখনই বলা যাবে যে প্রস্তাবটা সফল হয়েছে, অর্থাৎ প্রতিশ্রুতি পালন হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন সংজ্ঞায় চলে যাই যে আসলে প্রস্তাবটা কি। যখন কোনো ব্যক্তি এক পক্ষ, অর্থাৎ কোনো ব্যক্তি বা একটা পক্ষ, অর্থাৎ আবার নির্দিষ্ট কোনো ব্যক্তি বা অন্য পক্ষের কাছে কোনো কাজ করার বা কোনো কিছু করার অথবা কোনো কাজ করার বা কোনো কিছু না করার থেকে বিরত থাকার ইচ্ছা বা অভিপ্রায় ব্যক্ত করে, তখন ওইটাকে আমরা বলি অফার, OPPER, অফার। তাহলে আমরা বুঝতে পারি যে আবারও আমরা সংজ্ঞার বিশ্লেষণ আমরা যাচ্ছি, তাহলে বোঝা যাচ্ছে যে উনি হয় কোনো কিছু করার বা না করা থেকে বিরত রাখার ইচ্ছা বা কী করে অভিপ্রায় ব্যক্ত করে। কার কাছে? প্রস্তাব গ্রহীতার কাছে। আমরা যদি আইনের কথা বলে থাকি, আমরা আইনের সংজ্ঞা যদি আমরা বলে থাকি, তাহলে আমাদের 1872 সালের আমাদের যে চুক্তি আইন, 1872 সালের চুক্তি আইনে আমাদের কি বলতেছে? 1872 সালের চুক্তি আইনের আমাদের দুই উপধারার আমাদের ক ধারায় কি বলছে আমরা এটা একটু আলোচনা করি। তাহলে 1872 সালের চুক্তি আইনের 2 ক ধারায় আমাদের এই প্রস্তাব সম্পর্কে বলা হয়েছে যে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্মতি লাভের উদ্দেশ্যে অথবা অর্থাৎ কোনো কাজ করা বা করা হতে বিরত থাকার
ইচ্ছা যদি প্রকাশ করে, তাহলে পূর্বোক্ত ব্যক্তির ইচ্ছা বা পূর্বোক্ত ব্যক্তির ইচ্ছা বা, অর্থাৎ আমি আবারও বলি, প্রথম ব্যক্তি যদি কোনো কাজ করার বা কোনো কাজ করা হতে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, তখন পূর্বোক্ত ব্যক্তি শেষোক্ত ব্যক্তির নিকট যে প্রস্তাব করেছে এই বিষয়টা বলা যাবে। অর্থাৎ পূর্বোক্ত ব্যক্তি মানে কি? প্রস্তাবকারী। পূর্বোক্ত ব্যক্তি শব্দের অর্থ হলো প্রস্তাবকারী, আর শেষোক্ত ব্যক্তি হলো প্রস্তাব গ্রহীতা। তাহলে চুক্তি আইনের 1872 সালের চুক্তি আইনের 2 ক ধারায় বলা হয়েছে যে পূর্বোক্ত ব্যক্তি শেষোক্ত ব্যক্তির কাছে যে এই বিষয়টা ইচ্ছা প্রকাশ করে, তখন এই ইচ্ছা প্রকাশটা করাটাকে বা অভিপ্রায় প্রকাশ করাটাকে কি বলে? প্রস্তাব বলে। আবার 2 খ ধারায় 1872 সালের চুক্তি আইনের 1872 সালের চুক্তি আইনের 2 খ ধারায় আবার বলা হয়েছে, কি বলা হয়েছে আমরা একটু শুনি। আইন অনুযায়ী কোনো প্রস্তাবকে অবশ্যই আইনসম্মত হতে হবে। অর্থাৎ যিনি প্রস্তাব দিচ্ছেন, প্রথমোক্ত ব্যক্তি, তিনি যে প্রস্তাবটা দিবেন এটা অবশ্যই আইনসম্মত হতে হবে। বেআইনি প্রস্তাব দিলে সেটা কিন্তু সেটাকে আইন অনুযায়ী আমরা অফার বলতে পারবো না। তাহলে 2 খ ধারায় বলা হচ্ছে যিনি প্রস্তাবটা দিবেন সেই প্রস্তাবটা অবশ্যই আইনসম্মত হতে হবে, নতুবা সেই প্রস্তাব কোনো দিনই চুক্তি সৃষ্টি করবে না। প্রস্তাব যদি আইনের বাইরে হয়, আইন বহির্ভূত হয়, তাইলে সেই প্রস্তাবটা কখনো কি হবে না? আইনসঙ্গত হবে না। এবং প্রস্তাবদাতার যে গৃহীত প্রতিশ্রুতি, সেটাও কিন্তু আইন অনুযায়ী, প্রস্তাবদাতার যদি তা প্রতিশ্রুতি দেন, সেটাও কিন্তু আইন অনুযায়ী গণ্য হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রস্তাব নিয়ে অনেকগুলো বিষয় আমরা আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে, যিনি প্রস্তাব কোনো কাজ করার ইচ্ছা বা অভিপ্রায় বিরত থাকার জন্য কোনো ইচ্ছা বা অভিপ্রায় অন্য পক্ষ বা অন্য ব্যক্তির কাছে প্রকাশ করবেন আইন অনুযায়ী, এবং ওই ব্যক্তি যদি এই প্রস্তাবে সম্মতি প্রকাশ করে, তাহলে প্রতিশ্রুতি থাকলে প্রস্তাবটা সুষ্ঠু হয়েছে বা সফল হয়েছে বলে আমরা ধরে নিব। আর যদি উনি কোনো ধরনের সম্মতিমূলক প্রকাশ না করে, তাহলে আসলে প্রস্তাবটা আসলে প্রতিশ্রুতিপূর্ণ না হলে প্রস্তাবটা সফল হয়নি, বা প্রস্তাব যদি আইন বহির্ভূত হয়, তাও কিন্তু এই প্রস্তাবটা আইন অনুযায়ী আসলে আমার এই আইনের ধারা অনুযায়ী আসলে সম্পন্ন হয়নি বলে আমরা ধরে নেব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একে একে আলোচনায় আমরা চলে যাচ্ছি। আমরা প্রস্তাবের সংজ্ঞাটা আমরা জানলাম। এখন আমরা জানব আসলে কিভাবে একটা প্রস্তাব সম্পন্ন হয় আইন অনুযায়ী। এই প্রস্তাবের আইনের বিধানগুলো আমরা নিয়ে একটু জানব। আমাদের প্রথম বিধান হলো, প্রস্তাব ব্যক্ত বা অব্যক্ত উভয় রকম হইতে পারে। প্রস্তাব ব্যক্ত অথবা উভয়ভাবে হতে পারে। আমরা একটু বিশ্লেষণে যাই। আমাদের আইনে বলছে প্রস্তাব ব্যক্ত হতে পারে অথবা অব্যক্ত, অর্থাৎ উভয় রকম হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখতে পারি ব্যক্ত এবং অব্যক্ত এটা এখানে কি বুঝাইছে। তাহলে দেখো, প্রস্তাব আসলে দুইভাবে উপস্থাপিত হয়। আমরা দেখতে পাচ্ছি প্রস্তাবটা দুইভাবে উপস্থাপিত হয়। একটা হচ্ছে ব্যক্ত আর আরেকটি হচ্ছে অব্যক্ত। একটি হচ্ছে ব্যক্ত, আরেকটি হচ্ছে অব্যক্ত। এখন কোনটা ব্যক্ত প্রস্তাব, কোনটা অব্যক্ত প্রস্তাব, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টা বিশ্লেষণ করব আশা করি। তাহলে ব্যক্ত প্রস্তাব কোনটা? ব্যক্ত প্রস্তাব কোনটা, কোনটা অব্যক্ত প্রস্তাব, এটা নিয়ে আমরা একটু কথা বলি। যখন প্রস্তাবটা লিখিত বা মৌখিকভাবে প্রকাশ করা হয়, লিখিত হইতে পারে, মৌখিক হইতে পারে।
লিখিত ও মৌখিক দুইভাবে হতে পারে। যখন প্রস্তাবটা কি হবে, লিখিত বা মৌখিকভাবে প্রকাশ করা হবে, তখন ওটা হচ্ছে কি প্রস্তাব, ব্যক্ত প্রস্তাব। এখন আমরা একটা উদাহরণ দিতে পারি। মিস্টার এক্স একটা ল্যাপটপ 30,000 টাকায়, মিস্টার এক্স তার একটা ল্যাপটপ 30,000 টাকা বিক্রয় করার জন্য সে প্রস্তাব দিছে, যে কাউকে দিছে, ওয়াই পক্ষ বা জেড পক্ষ যাকে দিছে। এই বিষয়টা হচ্ছে ব্যক্ত প্রস্তাব। এই বিষয়টা হচ্ছে কি, ব্যক্ত প্রস্তাব। তাহলে ব্যক্ত প্রস্তাব হচ্ছে যে প্রস্তাবটা লিখিত অথবা মৌখিকভাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কি প্রস্তাব, ব্যক্ত প্রস্তাব। আমরা উদাহরণ দিলাম কি, যথা মিস্টার এক্স তার একটা ল্যাপটপ 30,000 টাকা মূল্য করছে, ইচ্ছা প্রকাশ করছে। আর অব্যক্ত প্রস্তাবটা আমরা একটু বলি, অব্যক্ত প্রস্তাব কোনটা, আমাদের উল্টো দিকটাই হচ্ছে অব্যক্ত প্রস্তাব। অর্থাৎ যে প্রস্তাবটা কি হবে না, লিখিত অথবা প্রকাশ করা হবে না, সেই প্রস্তাবটা হলো ইশারা ইঙ্গিতের মাধ্যমে বা তার আচরণের মাধ্যমে উপলব্ধি করা হইতে পারে, যে আমরা ধরে নিই যে হ্যাঁ এটা হতে পারে। যেমন আমরা একটা উদাহরণ দিই, যেমন আভ্যন্তরীণ রুটের ভাড়াটা, যেমন ঢাকা টু যশোর, ঢাকা টু যশোর বা অভ্যন্তরীণ রুটের ভাড়া, বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের ভাড়া। তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রস্তাব, অব্যক্ত প্রস্তাব। কারণ এখানে দেওয়া আছে যে ভাড়ার, এখানে ভাড়াটা কি করা হয়েছে, নির্দিষ্টভাবে নির্দিষ্ট ভাড়ায় যাত্রী পরিবহন করা হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের এই চুক্তি আইনের প্রস্তাব এবং স্বীকৃতির আমরা এখন পড়তেছি প্রস্তাব সংক্রান্ত বিভিন্ন বিধানগুলো, আইনের বিধানগুলো। তাহলে আমাদের প্রথম বিষয়টা কি ছিল, প্রস্তাব ব্যক্ত বা অব্যক্ত হতে পারে। প্রস্তাবটা ব্যক্ত প্রস্তাবটা হলো লিখিত বা মৌখিক আকারে প্রকাশ করা হবে। যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেমন মিস্টার এক্স 30,000 টাকা তার একটা ল্যাপটপ বিক্রয়ের কি করছে, ইচ্ছা প্রকাশ করছে। আর অব্যক্ত প্রস্তাব হচ্ছে যেই বিষয়টা বা যেই প্রস্তাবটা লিখিত বা মৌখিক না, এটা ইশারা বা আচরণের মাধ্যমে প্রকাশ পায় বা তার সম্মতির মাধ্যমে যে কোনোভাবে তার মানে বিহেভিয়ারের মাধ্যমে কি হয়, প্রকাশ পায়, সেটা হচ্ছে কি অব্যক্ত প্রস্তাব। যেমন বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটে ঢাকা টু যশোরের যেই বিমান ভাড়াটা আছে, এটা নির্দিষ্ট ভাড়ায় যেই পরিবহন করে যাত্রী, এটা হচ্ছে অব্যক্ত প্রস্তাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী আমাদের আইনের বিধানে আমরা চলে যাই। দ্বিতীয় যে আমাদের আইনের বিধানটা রয়েছে, আমরা আশা করি সেখানেও যাব। প্রস্তাব কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট শ্রেণীর, প্রস্তাবটা কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রস্তাব কোনো নির্দিষ্ট ব্যক্তি, শ্রেণী বা জনসাধারণের উদ্দেশ্যে হইতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি বুঝতে পারলাম, এই চুক্তি আইনে 2-এর খ ধারায় কিন্তু আমাদের খ ধারার উপধারাগুলো কিন্তু আমরা আলোচনা করতেছি। নির্দিষ্ট ব্যক্তি, কোনো নির্দিষ্ট শ্রেণী বা কোনো নির্দিষ্ট জনসাধারণের উদ্দেশ্যে দেয়া যেতে পারে, জনসাধারণের উদ্দেশ্যে যেতে পারে বা হতে পারে, যেটা আমরা বলি। তাহলে নির্দিষ্ট ব্যক্তির নিকট আমরা প্রস্তাব দিব। আচ্ছা, আমরা একটা পুরাতন গাড়ি বিক্রয়ের জন্য আমরা এক্স ওয়াইকে প্রস্তাব দিল। এক্স কাকে দিল, ওয়াইকে প্রস্তাব। তাহলে এক্সও নির্দিষ্ট ব্যক্তি, ওয়াইও নির্দিষ্ট ব্যক্তি। সেখানে যদি আমি ওই গাড়িটার মূল্য যদি 5 লক্ষ টাকা ধরে দিই, তাহলে বোঝা গেছে সবই নির্দিষ্ট হয়ে গেল। গাড়ি বিক্রয়ের ব্যক্তি নির্দিষ্ট হলো, যার কাছে বিক্রয় করতে চাচ্ছে তিনিও নির্দিষ্ট হলেন, গাড়ির সম্ভাব্য বিক্রয় মূল্যটা আমার। আচ্ছা, তারপর হলো নির্দিষ্ট শ্রেণীর নিকট প্রস্তাব। এখন পরবর্তীতে আমাদের হলো, প্রথমে আমরা বলছি নির্দিষ্ট ব্যক্তির, এখন হলো কি নির্দিষ্ট শ্রেণী।
নির্দিষ্ট শ্রেণী। যেমন আমরা একটা উদাহরণ দিই, বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন প্রকাশ করার জন্য লক্ষ্মীপুর সরকারি কলেজ কি করছে, আমাদের এই ব্যবস্থাপনা বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দদের কাছ থেকে কী করলো, লেখা আহ্বান করছে। তাহলে এটাও নির্দিষ্ট শ্রেণী। কারা দিতে পারবে? শুধুমাত্র আমার ব্যবস্থাপনা বিভাগ দিতে পারবে, হ্যাঁ, বা আমাদের বাণিজ্য অনুষদে যদি অন্য বাণিজ্য অনুষদে আমার অন্যান্য ডিপার্টমেন্টগুলো আছে, বা একাদশ দ্বাদশ ব্যবসা আছে, ব্যবস্থাপনা আছে, হিসাব বিজ্ঞান আছে, আমরা যদি এইভাবে নির্দিষ্ট করে দিই, যেহেতু আমার ম্যাগাজিনটা হচ্ছে বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন, সেখানে কারা অংশগ্রহণ করবে? শুধু বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রী, তারা এখানে লেখা দিবে, লেখা আহ্বান করা। এখন আসে এরপর হলো জনসাধারণ নিকট প্রস্তাব দেওয়া। নির্দিষ্ট শ্রেণী গেছে আমাদের, আমরা কি আলোচনা করছি? নির্দিষ্ট ব্যক্তি, এখন আমরা হলো নির্দিষ্ট জনসাধারণ, বা অর্থাৎ জনসাধারণের নিকট। আমরা প্রায় সময় পত্রিকাতে আমরা দেখি যে একে ধরিয়ে দিন, ধরে দিলে এত টাকা, যিনি ধরে দিবেন দুর্দর্শ আসামি, দাগী আসামি, বা কোনো অফিস থেকে তাদের মালামাল চুরি করে অফিসের কোনো পদে ছিল, টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে, তখন কি করে, এভাবে পত্রিকাতে বা বিভিন্নভাবে তাদেরকে প্রস্তাব দেয় যে যেই ব্যক্তির সন্ধান দিতে পারবে, তাকে দুর্দর্শ ব্যক্তিকে ধরে দিতে পারলে তাকে কি করতে হবে, টাকা পুরস্কার দেওয়া হবে। অথবা এইভাবে জনসাধারণের উদ্দেশ্যে অনেক সময় হয়, অনেকের কোনো মূল্যবান জিনিসপত্র হারিয়ে গেলে বলে যদি এটা খুঁজে দেয়, যিনি দিবেন উপযুক্ত তাকে পুরস্কার দেওয়া হবে। অথবা এইভাবে অনেক ধরনের জনসাধারণ নিকট যে প্রস্তাবগুলো আসে এবং নির্দিষ্ট টাকা দেওয়া হবে ওই ব্যক্তিকে ধরে দিতে পারলে, যেমন কোনো দাগী আসামিও হতে পারে, হচ্ছে জনসাধারণ নিকট একটা নির্দিষ্ট প্রস্তাব। শিক্ষার্থীবৃন্দ, আমরা আইনের বিধানগুলো নিয়ে আমরা কথা বলছি, এটা আমরা একটু যদি খেয়াল রাখি, আশা করি আমরা। তৃতীয় যে বিষয়টা আমাদের আইনের বিধান, প্রস্তাবটা আসলে শর্ত সাপেক্ষ হতে হবে। প্রস্তাব শর্তহীন, প্রস্তাবটা কি শর্তাধীন হতে হবে, শর্তযুক্ত হতে হবে। তাহলে প্রস্তাবটা কি, পুরা বিশ্লেষণটা হলো কি, কুড বি কন্ডিশনাল, অর্থাৎ আমার অফারটা কি হবে, কন্ডিশন থাকবে, আমার এখানে শর্ত থাকবে। তাহলে এখানে কয়েকটা আমার গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আমার আছে। প্রথম পয়েন্ট হলো প্রস্তাবটা আমার স্পষ্ট বা সুস্পষ্টভাবে, প্রস্তাবের শর্তটা আমরা কি করব, স্পষ্টভাবে উল্লেখ থাকবে আমাদের। প্রস্তাবের শর্ত আমাদের কি করবে, স্পষ্টভাবে আমরা উল্লেখ করব। আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা যদি দেখি, তাহলে আমাদের আসলে বুঝতে আসলে কি হবে, সুবিধা হবে। যদি প্রস্তাবটা আসলে শর্তযুক্ত হয় তাহলে আইন অনুপাতে হবে, আর প্রস্তাবটা যদি শর্তযুক্ত না হয়, নচেত অন্য পক্ষ না বুঝার অজুহাতে প্রস্তাবটা কী করতে পারে, অনেক সময় প্রত্যাখ্যান করতে পারে। তাহলে প্রস্তাবে আসলে শর্ত থাকবে, কন্ডিশন থাকবে, নচেত অন্য পক্ষ এই প্রস্তাবটা না বুঝার অজুহাতে প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে। আর প্রস্তাবটা প্রত্যাখ্যান তখন প্রস্তাবটা আমার আইনের বিধানের বহির্ভূত হয়ে যাবে। এই জন্য আগেই বলা হয়েছে যে প্রস্তাবটা শর্তহীন হতে হবে। শর্তহীনের মধ্যে অনেকগুলো কন্ডিশন আছে। এক নম্বর হলো প্রস্তাবের শর্তটা আমার স্পষ্টভাবে উল্লেখ করা। আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা বলি তাহলে আমাদের দেখা যায়, যেমন এল জি এর কাছে একটা জিনিস কিনতে চাইছে। এল জি এর নিকট একটি জিনিস ক্রয় করতে চেয়েছে বা ক্রয় করতে চেয়েছে। আমরা একটু
জি এর কাছে কি করছে, একটা জিনিস ক্রয় করতে চেয়েছে বা ক্রয় করতে সম্মত হয়েছে। চেয়েছে, সম্মত হওয়া, চেয়েছে অথবা কি হয়েছে, সম্মত হয়েছে, অথবা সম্মত হয়েছে। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু বলি, আমাদের এই চুক্তি আইন বা আমাদের এই আইনের বিভিন্ন বিধিবিধানগুলো আমরা যদি কিছু কিছু আইন অনুপাতে, আইন অনুযায়ী যোগ্য আমরা কিছু কিছু উদাহরণ দিই, তাহলে ইনশাল্লাহ আমরা ফাইনাল এক্সামে আমরা অনেক ভালো নাম্বার পাবো। যদি আমরা এলোপাতাড়ি লিখি তাহলে আমাদের নাম্বার কম পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং আমার উদাহরণগুলো অবশ্যই আইনের সাথে যুক্তিযুক্ত হতে হবে। আমি এলোপাতাড়ি অযৌক্তিক উদাহরণ দিলে আমার হবে না। তাহলে আমার প্রথম উদাহরণটা হচ্ছে এল জি এর কাছে কি করছে, একটা জিনিস ক্রয় করতে চেয়েছে, অর্থাৎ সম্মত হয়েছে। এখন পরে ঘটনাটা কি করছে এবং একটা জি এল পত্র স্বাক্ষর করছে। কে করছে? তখন এল কে একটি ফরমায়েশ পত্রে কি করছে, স্বাক্ষর করছে। ফরমায়েশ পত্রে স্বাক্ষর করেছে। তাহলে প্রথম কথা হচ্ছে এল এর কাছে একটা জিনিস ক্রয় করতে চেয়েছে, তারপর হচ্ছে কি জি এল এর সাথে একটা ফরমায়েশ পত্রে কি করছে, স্বাক্ষর করেছে। এখন এল কি করছে না দেখে এল কি করছে, শর্তগুলো না দেখে স্বাক্ষর করছে। এখন বিচারে সাব্যস্ত হইল তবে জ্ঞাপিত হতে হবে। অযৌক্তিকভাবে আমি শর্ত চাপাই দিলে হবে না, শর্তগুলা যুক্তিযুক্তভাবে হতে হবে। শর্ত শর্তগুলা যুক্তিযুক্তভাবে আসলে জ্ঞাপিত হতে হবে। এখন আমি যদি যুক্তিযুক্তভাবে শর্ত জ্ঞাপিত না করে আমি চাপাই দিতে চাই তাহলে কিন্তু আসলে হবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা যদি প্রস্তাব শর্তযুক্ত হয় এবং শর্তগুলো যদি যুক্তিসঙ্গতভাবে জ্ঞাপন করা হয় তাহলে সেটা আইন অনুযায়ী কিন্তু আসলে এটাও আসলে যুক্তিযুক্ত হবে। আর যদি না হয় অন্যথায় প্রস্তাব গ্রহীতাকে উক্ত শর্তাবলীর জন্য দায়ী করা যাবে না। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি। নিলাম বিক্রেতা এন পত্রিকায় বিজ্ঞপ্তি দিল, একজন একটা নিলামে বিক্রি করবে কিছু জিনিসপত্র, সে কি করছে, এন পত্রিকায় কি করছে, বিজ্ঞপ্তি দিয়েছে নিলামে বিক্রয় করবে। করার পরে কিসের জন্য, কিছু আসবাবপত্র সেন্ট বুরিতে নিলামে বিক্রি করা হবে। এখন এইচ নামক ডাকার সে লন্ডন সেন্ট বুরিতে আসলো। এটা একটা মামলার রায়ের একটা উদাহরণ। এটা অনেক 1873 সালে একটা মামলা হয়েছে, হ্যারিস ভার্সেস নিকারসন, হ্যারিস ভার্সেস নিকারসন এলার। এই মামলার রায় হয়েছে, ওই রায়ের একটা উদাহরণ আমরা পড়তেছি। সেখানে দেখা যাচ্ছে কি তাকে বলা হলো নিলাম ডাকা হবে না, কিন্তু এন পত্রিকায় বিজ্ঞপ্তি দিচ্ছে। বিজ্ঞপ্তি দেওয়ার পরে সে আসবাবপত্র বিক্রি করার জন্য, নিলামে বিক্রি করার জন্য কি করছে, একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলো। এইচ নামক একজন ব্যক্তি সে কি করছে, এই নিলাম ডাকার জন্য লন্ডন থেকে সেন্ট বুরিতে আসছে। তাকে বলা হলো নিলাম ডাকা হবে না, ওই ভদ্রলোককে বলা হয়েছে নিলাম ডাকা হবে না। তখন এইচ কি করলো, ক্ষতিপূরণের মামলা করলো। সাব্যস্ত হলো নিলাম বিজ্ঞপ্তি প্রস্তাবের আমন্ত্রণ, প্রস্তাব মানে যে সাব্যস্ত হলো নিলাম যে বিজ্ঞপ্তি দিছে সেটা হলো প্রস্তাবের আমন্ত্রণ নয়। অর্থাৎ নিলাম যে করার জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি আমন্ত্রণ প্রস্তাব নয়। কাজে এইচ কিন্তু ক্ষতিপূরণ পাবে না। অর্থাৎ উনি এন পত্রিকায় বিজ্ঞপ্তি দিছে, মিস্টার এইচ লন্ডন থেকে সেন্ট বুরিতে আসছে, নিলাম ডাকা, সেই ব্যক্তি নিলাম ডাকে নাই, এই জন্য কি করছে, এইচ ব্যক্তি মামলা করছে। মামলা করার পরে তখন আদালত রায় দিল বা কোর্ট রায় দিল শুধু পত্রিকাতে বিজ্ঞপ্তি দিলেই যে নিলাম প্রক্রিয়াটা সম্পন্ন হবে, আসলে তা নয়। তাহলে উনি এক্ষেত্রে কি পাবে না, কোনো ক্ষতিপূরণ পাবে না।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রস্তাবের শর্ত ন্যায্য ও যুক্তিযুক্ত হবে। অন্যায্য কোনো কিছু দিয়ে প্রস্তাবের শর্ত আমরা জুড়ে দিলে হবে না। এটা আইন অনুযায়ী প্রস্তাবের শর্তগুলো ন্যায্য এবং যুক্তিযুক্ত হতে হবে। এবং প্রস্তাবের শর্ত মৌলিক অধিকারের পরিপন্থী হবে না। আমাদের সংবিধানে কিছু মৌলিক অধিকার আছে, সেই ধারার সাথে কনফ্লিক্ট তৈরি করে এ ধরনের কিছু হবে না। সেই মৌলিক অধিকারের পরিপন্থী প্রস্তাব হলে সেটা আসলে আইন অনুযায়ী আসলে আমাদের যুক্তিসঙ্গত হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে যাচ্ছি, প্রস্তাবের শর্তটা সুনির্দিষ্ট হতে হবে। হ্যাঁ, প্রস্তাবের শর্তটা আমাদের কি হবে? সুনির্দিষ্ট হবে, স্পেসিফাই যাকে আমাদের বলা হয়। আমাদের প্রস্তাবের শর্তটা কি হবে? সুনির্দিষ্ট হবে। তা দেখো, প্রস্তাবের শর্ত অবশ্যই সুনির্দিষ্ট, স্পষ্ট এবং কি হতে হবে? সুনিশ্চিত হতে হবে। মানে অনির্দিষ্ট বা অনিশ্চিত কোনো বিষয় নিয়ে আমরা আসলে প্রস্তাব দিতে পারি না, তাহলে আইন অনুযায়ী প্রস্তাবটা কী হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। যেমন আমরা যদি বলি এক্স প্রস্তাব দিল ওয়াইকে, সেও যদি একটা নকশি কাঁথা তৈরি করে দেয়। এক্স কি করলো? প্রস্তাব দিল কাকে? ওয়াইকে। বিষয় হচ্ছে কি? নকশি কাঁথা। নকশি কাঁথা। তাহলে এক্স ওয়াইকে প্রস্তাব দিল একটা নকশি কাঁথা তৈরি করে দেওয়ার জন্য, এবং এটার বিনিময়ে তাকে কি করবে? টাকা দিবে, টাকা প্রদান করবে। কিন্তু দেখা গেছে যে কত টাকা দেওয়া হবে সেই বিষয়টা সুনির্দিষ্ট ছিল না বলে প্রস্তাবটা আসলে বাতিল বলে গণ্য হবে। তাহলে প্রস্তাবের শর্তটা সুনির্দিষ্ট হতে হবে। যদি বলতো 2000 টাকা দিবে, 500 টাকা দিবে, 1000 টাকা দিবে, হ্যাঁ, বা আরও কম দিতে পারে বেশি হয়তো ডিজাইনের অনুপাতে, তাহলে আমার প্রস্তাবটা আইন অনুযায়ী সুনির্দিষ্ট হতো। এখন বলছে যে এক্স বলছে যে আপনি আমাকে এক্স ওয়াইকে বলছে যে আপনি আমাকে একটা নকশি কাঁথা তৈরি করে দিলে আমি আপনাকে কী করবো? টাকা প্রদান করব। তাহলে এটা কিন্তু আইন অনুযায়ী আসলে এটা বৈধ হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যারা অনলাইনে আমাদের সাথে সংযুক্ত আছো, তোমরা বিষয়গুলো আসলে বুঝতেছো। অনেক সহজ, আমরা কোনো ডিপ্রেশনে যাব না, যেহেতু আইনের বিষয়। আমরা একটু বাসায় স্টাডি করলে, আমরা যদি উদাহরণগুলো বুঝে বুঝে আমরা একটু স্টাডি করি, আশা করি তোমরা অনেক ভালো করতে পারবা। আর আমাদের বাসায় একটু লেখার প্র্যাকটিস করতে হবে। আমরা যেহেতু আমাদের কলেজ বন্ধ আছে, আমাদের একটা সুযোগ, আমরা একটু একটু পড়ালেখা করব, একটু আমরা লেখার প্র্যাকটিস করব। আর আমরা ধারাবাহিকভাবে একটু যদি লিখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ভালো নাম্বার পাবো, আমি আশা করি। প্রিয় শিক্ষার্থী, তারপর হচ্ছে প্রস্তাব গ্রহীতাকে জানাতে হবে। কি প্রস্তাব দিছে? এই প্রস্তাব গ্রহীতাকে জানাতে হবে। প্রস্তাব গ্রহীতাকে জানাতে হবে। এখন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তাব গ্রহীতা প্রস্তাবটি সম্পর্কে কিছুই জানে না। প্রস্তাব গ্রহীতা প্রস্তাবটা সম্পর্কে আসলে স্পষ্ট কোনোভাবে কিছুই জানে না। তাহলে এই প্রস্তাবটা আসলে আইনসঙ্গত স্বীকৃতি পাবে না। এই জন্য প্রস্তাব গ্রহীতাকে, প্রস্তাব যিনি করবে উনি প্রস্তাব গ্রহীতাকে কি করতে হবে? সুস্পষ্টভাবে জানাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী যে পয়েন্ট, সেটা হলো শুধু ইচ্ছা বা বিবৃতি প্রকাশ করলে হবে না। আমি যদি শুধু ইচ্ছা প্রকাশ করি, শুধু ইচ্ছা বা বিবৃতি প্রকাশ করলে আসলে হবে না, ঠিক আছে? আমি যদি প্রস্তাব সম্পর্কে শুধু আমার ইচ্ছা, অভিপ্রায় বা আমি বিবৃতি প্রস্তাব দিই, তাহলে বিবৃতি প্রস্তাব করলে এটা আইন অনুযায়ী আসলে সঠিক হবে না। যেমন একজন ব্যক্তি তার
হবু জামাইকে বলেছিল তার মৃত্যুর পর তার কন্যা মায়ের অনেক সম্পত্তি পাবে। এটা আইনের দৃষ্টিতে আসলে প্রস্তাব হবে না, এটা হবে ইচ্ছা। অর্থাৎ তাদের তো এখনই বিয়ে হয়নি, সে যদি ইচ্ছা প্রকাশ করে যে আমার মৃত্যুর পরে আমার কন্যা আমার সকল সম্পত্তির অধিকারী হবে, তাহলে কিন্তু এটা আসলে ইচ্ছা প্রকাশ করা হবে, কিন্তু এটা আইন অনুযায়ী আসলে এটা প্রস্তাবটা আসলে সঠিক হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আইনসঙ্গত সম্পর্ক স্থাপনের উপায় থাকতে হবে। আমরা একটু বুঝতে পারছি প্রস্তাবকারী এবং প্রস্তাব গ্রহীতার মধ্যে আইনসঙ্গত সম্পর্ক স্থাপনের উপায় থাকতে হবে। যদি আইনসঙ্গত সম্পর্ক স্থাপনের উপায় না থাকে তাহলে প্রস্তাবটা আইনসঙ্গতভাবে বৈধ হবে না। যেমন এক্স তার বোনের বিয়েতে ওয়াইকে আমন্ত্রণ করে। এখন ওয়াই সম্মত হলো কিন্তু সে বিয়েতে গেল না, এক্ষেত্রে এক্স ওয়াইয়ের বিরুদ্ধে চুক্তিভঙ্গের কোনো অভিযোগ করতে পারবে না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে প্রস্তাবটা আমাদের চিরকাল থাকে না। প্রস্তাবটা আমাদের আসলে কি থাকে না? চিরকাল থাকে না। প্রস্তাবটা আমাদের চিরকাল থাকে না, মানে জীবনব্যাপীয়া একেবারে আমৃত্যু পর্যন্ত এইভাবে নয়। আমাদের চুক্তি আইনের 5 নং ধারা এটা বলা হয়েছে। কত নং ধারা? 5 নং ধারায় প্রস্তাবটা চিরকাল ব্যাপীয়া বা চিরকাল ধরে থাকতে পারে না, চিরকাল কার্যকর থাকে না, কার্যকর থাকে না। তাহলে প্রস্তাবের স্বীকৃতি প্রদানে কোনো নির্দিষ্ট মেয়াদ থাকলে সে সময়ের মধ্যে অথবা নির্দিষ্ট মেয়াদ না থাকলে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে তা কার্যকর থাকবে। কোনো প্রস্তাব চিরকাল পর্যন্ত কার্যকর থাকে না। মেয়াদ উত্তীর্ণ হলে অথবা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সম্মতি না পেলে প্রস্তাব আসলে কি হয়? বিলুপ্ত হয়। যুক্তিসঙ্গত সময়ের মধ্যে যদি আমার এই প্রস্তাবটা আমার শেষ হয়ে যায় তাহলে প্রস্তাবটা আমার কি হবে? বিলুপ্ত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রস্তাব এবং প্রস্তাবের আমন্ত্রণের মধ্যে আমরা একটু পার্থক্য আমরা যদি একটা উদাহরণের মধ্যে করি। এখন দেখো, প্রস্তাব ও প্রস্তাবের আমন্ত্রণ একটা ভিন্ন বিষয়। চুক্তি আইনে এই দুটার মধ্যে একটা আমাদের ব্যাখ্যা দিয়েছে, একটা হলো প্রস্তাব আর একটা হলো প্রস্তাবের আমন্ত্রণ। যেমন যদি একটা পণ্য 20 টাকা ক্রয়ের আগ্রহ প্রকাশ করে, একটা পণ্য কত টাকা? 20 টাকা ক্রয়ের আগ্রহ প্রকাশ করে। একটা পণ্য 20 টাকা ক্রয়ের আগ্রহ প্রকাশ করে, একটা উদাহরণ দিচ্ছি আমাদের। এটা হচ্ছে কি? প্রস্তাব ও প্রস্তাবের আমন্ত্রণের মধ্যে পার্থক্য। প্রস্তাব ও প্রস্তাবের আমন্ত্রণের মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রস্তাবের আইনের বিধানগুলোর একেবারে আমরা শেষ পর্যায়ে আছি। আমাদের শেষ পয়েন্ট হচ্ছে প্রস্তাব এবং প্রস্তাবের আমন্ত্রণের মধ্যে পার্থক্য। আমরা একটা উদাহরণের মধ্যে বোঝাচ্ছি। যেমন 20 টাকা একটা পণ্য ক্রয়ের আগ্রহ প্রকাশ করলো। 20 টাকায় কী করলো? একটা পণ্য ক্রয়ের আগ্রহ প্রকাশ করলো। এবং দেখো, কোনো পণ্যের মোড়কের উপরে তখন লেখা আছে যে খুচরা মূল্য 20 টাকা, মোড়কের উপরে লেখা আছে কি? খুচরা মূল্য 20 টাকা। তাহলে একজন কি করলো? ওই 20 টাকা, নির্দিষ্ট 20 টাকায় পণ্যটা ক্রয়ের কি করলো? আগ্রহ প্রকাশ করলো। তবে তা হবে প্রস্তাব। কিন্তু বিক্রেতা যদি সে প্রস্তাব গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। দোকানে পণ্য সাজানো থাকলেই দোকানে তা বিক্রয় করতে বাধ্য নয়। এক্ষেত্রে পণ্যসজ্জাও প্রস্তাবের একটা আমন্ত্রণ। অনেক সময় দেখা যায় একটা নির্দিষ্ট পণ্যের মোড়কে লেখা আছে 20 টাকা এবং আরেকটা ব্যক্তি কি করছে? 20 টাকায় পণ্যটা ক্রয়ের আগ্রহ প্রকাশ করছে। কিন্তু দোকানে যদি পণ্যটা
তাকে দিতে না চায় তাহলে উনি কিন্তু তার জন্য কোনো আইনগত বাধ্যবাধকতায় যেতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই বিষয়টা আমাদের শেষ। আমরা কী নিয়ে আলোচনা করছিলাম? প্রস্তাবের সংজ্ঞা, প্রস্তাব সম্পর্কিত আইনের বিধানগুলো। আমাদের এই দুটো বিষয় আমাদের আলোচনা হয়ে গেছে। এখন আমরা কিভাবে প্রস্তাব দেওয়া হয় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আলোচনা করব কে প্রস্তাব দিতে পারে, প্রস্তাবটা আসলে কিভাবে দেয়। আমরা আইনের বিধানের মধ্যে কিন্তু আমরা বলেই ফেলছি। তারপর আমাদের আরেকটা প্রশ্ন হয়তো পরীক্ষাতে আমাদের অল্প নাম্বারের জন্য আসতে পারে। তাহলে প্রস্তাবটা আমরা কিভাবে দিতে পারি? আমরা প্রথমে আইনের বিধানে বলেও ফেলছি যে প্রস্তাবটা কি হতে পারে, মৌখিক হতে পারে, মানে ব্যক্ত হতে পারে, অব্যক্ত হতে পারে। তাহলে প্রস্তাবটা আমরা তিনটাভাবে দিতে পারি, মৌখিকভাবে দিতে পারি, লিখিতভাবে দিতে পারি, আচার আচরণ বা ইশারার মাধ্যমে আমরা দিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ প্রস্তাব হলো আমরা যে কোনো চুক্তি গেলে চুক্তির প্রথম ধাপ। প্রস্তাবটা হচ্ছে কি? চুক্তির প্রথম ধাপ। এটা আমরা একটু দেখব। আমাদের ল অফ কন্ট্রাক্টের প্রস্তাব হলো আমাদের চুক্তির প্রথম ধাপ। প্রস্তাবটা আমাদের হচ্ছে কি? চুক্তির প্রথম ধাপ। এখন প্রস্তাব ব্যক্তি বা পক্ষ বা সুনির্দিষ্ট গোষ্ঠী বা জনসাধারণ উদ্দেশ্যে হতে পারে। এখন প্রস্তাব গ্রহীতা সুস্পষ্ট গোচরীভূত না যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সেই প্রস্তাব আসলে আইনসঙ্গতভাবে স্বীকৃত হবে না। যিনি প্রস্তাবক উনি প্রস্তাব গ্রহীতাকে যতই প্রস্তাব দিয়ে যায়, প্রস্তাব গ্রহীতার প্রস্তাবটা যদি তার ক্লিয়ারেন্স না থাকে, তার দৃষ্টিকোণ থেকে সরাসরি ক্লিয়ার না থাকে, গোচরীভূত না হয়, তখন ওই প্রস্তাবটা আসলে আইনসঙ্গতভাবে স্বীকৃতি প্রাপ্ত হবে না। এবং সে যদি কোর্টে মামলাও করতে যায় তাহলে এটা বেআইনি হবে। কারণ যিনি প্রস্তাবক, যার উদ্দেশ্যে প্রস্তাব গ্রহণ করছেন, উনি যদি পুরোপুরি প্রস্তাবটা আসলে গ্রহণ না করে এবং উনি যদি পুরোপুরি প্রস্তাবটা উনি গোচরীভূত না হন, তাহলে কিন্তু প্রস্তাবটা শেষ হয়েছে বলে ধরে নেওয়া যাবে না। আর প্রস্তাবটা যখন পুরোপুরি গোচরীভূত তখন বলা হবে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। কে করছে? প্রস্তাবকারীর কাছে প্রস্তাব গ্রহীতা। তাহলে আমরা বলতে পারি প্রস্তাবটা আমরা কিভাবে দিতে পারি। এক নম্বর হচ্ছে আমরা প্রস্তাব দিতে পারি লিখিত আকারে, দুই নম্বর হচ্ছে মৌখিকভাবে, আর তিন নম্বর হচ্ছে আচরণ বা ইশারার মাধ্যমে। তা আমরা একটু উদাহরণের মাধ্যমে তিনটে বিষয় আমরা একটু যাই। যেমন রোহিত সাহেব গ্রামের সাধারণ মানুষের জন্য একটা সমাবেশ ডাকছে। সামনের নির্বাচনে উনি কি করবে? প্রার্থী হবে এবং উনি কি কি পদে প্রার্থী হতে চায় তার ইচ্ছা প্রকাশ করছে। তাহলে এটা হচ্ছে কি প্রস্তাব? মৌখিক প্রস্তাব। যে আমি গ্রামের সাধারণ মানুষকে ডাকলাম, একটা সবার মধ্যে ডাকে বললাম যে ভাই আমি সামনের নির্বাচনে এই পদে আমি প্রার্থী হতে চাই। তাইলে উনি যেই পদে প্রার্থী হতে চায় ওই যে সমস্ত উপস্থিত মানুষের সামনে যিনি তার প্রস্তাবটা করবে ওটা হচ্ছে কি প্রস্তাব? মৌখিক প্রস্তাব। বিপরীতে আমাদের একেবারে লিখিত প্রস্তাব হলো আমাদের যে প্রচারপত্র, তারপর আমাদের চিঠিপত্র, তারপরে হচ্ছে আমাদের বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি, ইত্যাদি বিষয় বা ফ্যাক্স বা ইমেল, এই বিষয়গুলো হচ্ছে আমাদের কি? লিখিত প্রস্তাব। তাহলে আমরা মৌখিক প্রস্তাব দিলাম, আমরা উদাহরণের মাধ্যমে জানলাম, লিখিত প্রস্তাব জানলাম। এখন আমরা আচরণ বা ইশারার মাধ্যমে কিভাবে প্রস্তাব দেয়, যেটাকে আমরা অব্যক্ত প্রস্তাব বলি। এটা হচ্ছে কি প্রস্তাব? অব্যক্ত প্রস্তাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অব্যক্ত প্রস্তাবটা আমরা একটা বলি ইশারার মাধ্যমে। আমরা অনেক সময় বলি যে যাবে কি না, চুপ থাকে, বা অনেক সময় দেখা যায় বলে যে আপনি এই বিষয়ে রাজি আছেন কিনা, চুপ থাকে। আর চুক্তি আইন বলে চুপ থাকাটাও একটা সম্মতির বিষয়।
আর যদি উনি ইশারা করে না যাব না, অর্থাৎ না সূচক ইশারা প্রকাশ করে, তাহলে বোঝা যাবে যে ওনার অব্যক্ত প্রস্তাব প্রকাশ পাইছে। অথবা আচার আচরণের দ্বারা, ওই যে আমি বললাম চুপ থাকছে, চুপ রয়েছে, উনি হাও বলে নাই নাও বলে নাই, যেহেতু নিশ্চুপ আছে তাহলে বোঝা যায় তো যিনি প্রস্তাবকারী, যার উদ্দেশ্যে উনি প্রস্তাবটা ছেড়ে দিল, যার ইচ্ছা যে ইচ্ছাটা প্রকাশ করলো, প্রস্তাব গ্রহীত চুপ রইল, তার মানে উনি কি আছে, রাজি আছে। এটা কিন্তু আইন অনুযায়ী কোনো ধরনের সম্মতি, মানে চুপ থাকাটাকে কি বলা হয়, সম্মতি বলা হয়। এই পর্যন্ত আমরা আজকে দেখলাম। তারপরে আমরা কে প্রস্তাব দিতে পারে, আমরা এই বিষয়টা নিয়ে, সবাই কিন্তু প্রস্তাব দিতে পারে না, এটা আমাদের ছোট প্রশ্ন আকারে আসতে পারে এক্সামে, যে কে প্রস্তাব দিতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছুক্ষণ আগে আমরা একটু রিভিউ করি আমরা কি কি শিখলাম। প্রথমে শিখলাম আমরা প্রস্তাবের সংজ্ঞা, তারপরে প্রস্তাব সংক্রান্ত আইনের বিধানগুলো শিখলাম, তারপর আমরা শিখলাম হচ্ছে কিভাবে প্রস্তাব দেওয়া হয়। এখন হচ্ছে কে প্রস্তাব দিবে, অর্থাৎ কারা কারা প্রস্তাব দিতে পারে। ইচ্ছা করলে সবাই কি প্রস্তাব দিতে পারে না, প্রস্তাব দিতে পারে না। প্রস্তাবদাতা বা প্রস্তাবক প্রতিষ্ঠান আমাদের আইন অনুযায়ী বলে, আমরা আগেই জানি চুক্তি আইনের 11 ধারা অনুযায়ী, কত ধারা অনুযায়ী, 11 নং ধারা অনুযায়ী অবশ্যই যিনি প্রস্তাব দিলেন তিনি বাংলাদেশের আইন অনুযায়ী অবশ্যই সাবালক হতে হবে, সুস্থ ব্যক্তি হতে হবে, সুস্থ ব্যক্তি নারী অথবা পুরুষ হতে পারে, এবং প্রস্তাব যিনি দিতে পারে এবং চুক্তি সম্পাদন করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে পারে। তবে নাবালক, বাংলাদেশের আইন অনুযায়ী সাবালক বা প্রাপ্তবয়স্ক হইতে হবে, কি হইতে হবে, অথবা সুস্থ নারী বা পুরুষ প্রস্তাব দিতে পারে, এবং যার কি আছে, চুক্তি সম্পাদনের যোগ্যতা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চুক্তি সম্পাদনের যোগ্যতা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। চুক্তি সম্পাদনে কারা কারা অযোগ্য, অযোগ্য ব্যক্তি কারা, আমরা এটা আবারও জানি। 1872 সালের চুক্তি আইন অনুযায়ী আমাদের চুক্তি সম্পাদনের অযোগ্য ব্যক্তি হলো দেউলিয়া ব্যক্তি, নাবালক ব্যক্তি, তারপরে হচ্ছে কি জড় ব্যক্তি, জড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, কিছু লোক আছে অ্যাব্রো হয়ে জড় বুদ্ধি সম্পন্ন, তারপর হচ্ছে পাগল, তারপর হচ্ছে অর্থাৎ যাদের মস্তিষ্কে ব্যক্তি আছে, তারপর হচ্ছে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি। এই ধরনের ব্যক্তি আসলে কখনো প্রস্তাব দিলে সে প্রস্তাবে আমি কি সম্মতি দিলাম আর কি অসম্মতি দিলাম এটা আসলে আমার হবে না। তাহলে প্রস্তাব যিনি দিবেন তিনি অবশ্যই পূর্ণবয়স্ক হতে হবে, তারপরে পুরুষ হতে পারেন, নারী হতে পারেন, এবং উনি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি হবেন। বিপরীতে যারা এই প্রস্তাবটা দিবে, এই প্রস্তাব কখনো, এই ব্যক্তিগুলো যারা অযোগ্য তাদের মাধ্যমে প্রস্তাব দিলে এই প্রস্তাব কখনো আইন অনুযায়ী আসলে কার্যকর হবে না, যেটা আমার চুক্তি আইনের 11 ধারায় বলা হয়েছে। আমরা একটা উদাহরণ দিতে পারি, একটা মজার উদাহরণ আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদাহরণের মাধ্যমেও আমরা বুঝতে পারি। যেমন আমরা একটা উদাহরণ দিই, অভি সাগরকে 10 কোটি টাকা দামের কি করছে, 10 কোটি টাকা দামের বাড়িটি 3 কোটি টাকায় বিক্রি করার জন্য প্রস্তাব দিয়েছে। বাড়িটার দাম হয়েছে কত কোটি টাকা, 10 কোটি টাকা। কিন্তু অভি সাগরকে কি করলো, ওই বাড়িটা 3 কোটি টাকা বিক্রির কি করলো, প্রস্তাব দিল, এবং সাগর সে অনুপাতে প্রস্তাবে সম্মতি দেয় এবং চুক্তি সম্পাদন করে। কিন্তু পরে জানা গেল যে এই মিস্টার অভি আদালতে দেউলিয়া ব্যক্তি। পরে জানা গেল সাগর তো চিন্তা করলো যে ফানির দরে বাড়ি পাইতেছি, কেন 10 কোটি টাকার বাড়ি কত কোটি টাকা, 3 কোটি টাকা। পরবর্তীতে সাগর জানলো যে অভি আদালতের স্বীকৃতি অনুযায়ী সে দেউলিয়া বলে ঘোষিত। তাহলে যিনি দেউলিয়া ব্যক্তি তার সাথে চুক্তি করলে ওটা ওই টাকাটা ফানিতেই ফেলার মতো অবস্থা, সেটা আমার চুক্তি আইনের 11 নং ধারায় বলা হয়েছে। তাহলে এখানে অভি এবং সাগরের মধ্যে যেই বাড়ি বিক্রির চুক্তিটা হয়েছে এটা সম্পূর্ণ অবৈধ এবং সম্পূর্ণ বেআইনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা আর একটা দুইটা ছোট পয়েন্ট নিয়ে আলোচনা করব। কে প্রস্তাব দিতে পারে আমাদের শেষ, তারপরে আমরা কখন প্রস্তাবটা সম্পন্ন হয়, কার নিকট প্রস্তাব দেয়া হয়, এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কখন প্রস্তাব সম্পন্ন হয়,
ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রস্তাবটা কিভাবে শেষ হয়েছে আমরা ধরে নিব। এটা আমরা আগেই বলছি, প্রস্তাবটা আমার ব্যক্ত অবাক্ত হতে পারে, মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, ইশারার মাধ্যমে হতে পারে, আচরণের মাধ্যমে হতে পারে। অনেকগুলো বিষয় কিন্তু আমরা বলে ফেলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে কিন্তু আমার আইন কি বলে আমার সেটা দেখতে হবে। আইন অবশ্যই বলে, চুক্তি আইনের 4-এর 1 ধারা নিয়ে আমরা একটু কথা বলব। 1872 সালের চুক্তি আইনের 4-এর 1 ধারায় কি বলছে, ওই ধারাটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সে ধারা বলছে, দি কমিউনিকেশন অফ প্রপোজাল ইজ কমপ্লিটেড when it comes to the knowledge of the person to whom it is made। সেকশন 4-এর আমাদের 1-এ এই কথাটা বলা হয়েছে। কত? 1872 আমাদের যেই ল অফ কন্ট্রাক্টের আমাদের ধারা, সেখানে বলা হয়েছে, অর্থাৎ যে ব্যক্তির নিকট আমি প্রস্তাব করব, যে ব্যক্তির নিকট আমি কি করব, প্রস্তাব করব বা প্রস্তাব করা হয়, তার গোচরে আসলেই প্রস্তাব জ্ঞাপন হবে। অর্থাৎ তার যদি গোচরীভূত না হয়, সে যদি ক্লিয়ার না হয় এবং তার যদি কোনো ধরনের নেগেটিভ অ্যাকসেপ্টিভিটি থাকে, তাহলে আসলে প্রস্তাবটা আমার সম্পন্ন হয়নি। এটা আইনেই বলে দিচ্ছে। কার নিকট প্রস্তাব দেওয়া যায়? হ্যাঁ, কার নিকট প্রস্তাব দিব? আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী, দল বা নির্দিষ্ট কোনো জনসাধারণ উদ্দেশ্যে আমরা কি করতে পারি? প্রস্তাব দিতে পারি। যে প্রস্তাবটা আমাদের কি হতে পারে? মৌখিক হইতে পারে, লিখিত হইতে পারে, অর্থাৎ আমার অব্যক্ত হতে পারে। তবে প্রতারণার মাধ্যমে দলিল, লিখিত দলিলে কারো সম্মতি আদায় করলে দলিলের কোনো শর্ত মানতে তিনি বাধ্য নন। প্রতারণা করে কোনো একটা বিষয় গোপন রাখছে, যে একটা বিষয় দুর্বল ছিল, এই বিষয়টা কি করছে? গোপন রাখছে। বা কোনো একটা সমস্যা ছিল, প্রস্তাবকারী কি করছে? প্রস্তাব গ্রহীতার কাছে এই বিষয়টা গোপন রাখার পরে যদি তিনি কি করেন? প্রস্তাব গ্রহণ করেন বা কোনো শর্ত সাপেক্ষে তিনি দলিল করেন, কিন্তু আসলে পরবর্তীতে ওই শর্ত তিনি মানতে, প্রস্তাব গ্রহীতা মানতে বাধ্য নন। প্রস্তাবকের ত্রুটির কারণে প্রস্তাব গ্রহীতা দলিলের শর্ত পূরণ সম্পর্কে জানতে না পারলে তিনি সেই শর্ত পালন করতে পারেন। যেটা আমরা কিছুক্ষণ আগে একটা উদাহরণের মাধ্যমে দেখালাম, যে দেউলিয়া ব্যক্তি বা কোর্টে যিনি অপরাধী ব্যক্তি, তার সাথে প্রস্তাব করলেও আমাদের হবে না। তারপরে আমাদের আরেকটা বিষয় হচ্ছে প্রস্তাব কিভাবে প্রত্যাহার করা যায়, যেটা আমাদের 1872 সালের। তাহলে আমাদের প্রস্তাব সম্পন্ন হলো 1872 সালের সেকশন 4-এর 1 উপধারাতে আমাদের এই প্রস্তাবটা সম্পন্ন হয়। আর প্রস্তাব প্রত্যাহার হচ্ছে কিভাবে প্রস্তাবটা প্রত্যাহার করা, কখন প্রস্তাব প্রত্যাহার করা যায়। প্রস্তাবটা তো আর আজীবনের বিষয় না, বা লিখিত প্রস্তাব প্রত্যাহার, সেটা হচ্ছে আমাদের 1872 সালের চুক্তি আইনের আমাদের যে 5 ধারায় আমাদের এই বিষয়টা আমাদের বলা হয়েছে, আমাদের এই চুক্তি আইনের 5 নং ধারায়। এটাই আমাদের আজকের আলোচনার শেষ বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সেখানে আইন কি বলে? সেখানে আইন বলে, এ প্রপোজাল মে বি রিভোকড অ্যাট এনি টাইম বিফোর দ্য communication of its expectance is complete and against the proposer but not after work। এটা আমাদের সেকশন 5-এ বলা হয়েছে প্রস্তাবটা আমরা কখন প্রত্যাহার করব। অর্থাৎ প্রস্তাবক তার প্রদত্ত প্রস্তাব প্রত্যাহারের ব্যবস্থা করলে তাকে কি বলা হয়? প্রস্তাব প্রত্যাহার বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রস্তাবকের প্রস্তাবের বিপরীতে যদি স্বীকৃতি কার্য হয়, অর্থাৎ প্রস্তাবক যে প্রস্তাবটা দিয়েছে, যিনি প্রস্তাব গ্রহীতা, উনি যদি অস্বীকার করে বা প্রস্তাবটা কি করে? স্বীকৃতি জ্ঞাপনে কার্য এটা অস্বীকার করে বা কার্য সম্পাদনের বিপরীত অবস্থা জ্ঞাপন করে, তখন বোঝা যাবে যে প্রস্তাবটা